জিম করে ফিরে রোজ বর্ণ খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং জাল করা তরল দুধের সংমিশ্রণে তৈরি করা জুস পান করে। আজও তার ব্যতিক্রম হয়নি। কপালে হাত রেখে চোখ বুজেছিল ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পুরুষটি। সামনে কারো উপস্থিতি পেয়ে হুট করে চোখ খুলো। কেউ একজন ট্রেতে জুস ধরে আছে। বর্ণ এদিক ওদিক না চেয়ে প্রথমে গ্লাস তুলে নিল। পরপর আসলে সে চুমুক বসালো সেথায় মুহূর্তেই। সুশ্রী মুখখানা ইচ্ছাকৃতভাবে কুঁচকে ফেলল সে। বলে উঠল তখনই। কি এটা? সম্মুখে দৃষ্টি পড়তেই সে থেমে গিয়েছিল পরপর, অবচেতন মনেই। আর চোখে এদিক ওদিক কাউকে যেন খুঁজে ফিরল। স্যার স্যার। ফের চোখ তুলে তাকালো বর্ণ। ট্রে হাতে মেড রামসা অপরাধী মুখে দাঁড়িয়ে আছে তখনও। বর্ণর প্রতিক্রিয়া দেখে হয়তো ভেবেছে সে কোথাও ভুল করে ফেলেছে অজান্তেই। থমথমে মুখে গলা খাকারি দিয়ে বর্ণ ঘাড়ে হাত ঘষে। সে কি এই মুহূর্তে বোবা ফুলকে আশা করেছিল? কিন্তু কেন? মনে উদয় হওয়া প্রশ্নটির তৎক্ষণাৎ জবাব খুঁজে পেল না বর্ণ। এই সুখ? আনমনেই হাতে ছুরি নিয়ে আপেলে আঁকিবুকি করছিল সুখ। আইজার ফিসফিস ডাকে হকচকিয়ে তাকাই। ভদ্রমহিলা ভ্রু বাঁকিয়ে কেমন করে চেয়ে আছে তার দিকে। সুখের মনোযোগ পেয়ে আর একটু নিকটে চেপে এলেন তিনি। সন্দিহান গলায় কঠিন এক প্রশ্ন করে বসলেন। আমি খুব করে লক্ষ্য করেছি গত কয়েকদিন যাবৎ তুই বর্ণের সামনে যেতে চাচ্ছিস না। এমনকি আমি এটা ওটা দিয়ে পাঠাতে চাইলেও বাহানা দেখিয়ে এড়িয়ে যাচ্ছিস। কি হয়েছে বল তো? আমার ছেলেটা কি এবার খুব বেশি রুড বিহেভ করে ফেলেছে? কিচেন রুম। ব্লান্ডার জগে কি যেন দিয়েছে রূপায়েত। গ্রিং গ্রিং শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। তার সম্পূর্ণ মনোযোগ সেদিকেই। সুখ এক ঝলক তাকে পরখ করে আয়জার প্রশ্নের পরিবর্তে অপ্রস্তুত হাসল ঠোঁচেলিয়ে। অতঃপর ঘাড় বাঁকিয়ে চাইল খানিক দূরে স্থাপিত ড্রয়িং রুমে অবস্থানরত বর্ণকে। সুদেহী ক্লান্ত মানুষটি গ্লাসে চুমুক বসিয়ে স্থির নেত্রে অদৃশ্যে তাকিয়ে কি যেন ভাবছে। সুখ পুনরায় আইজার দিকে ফিরল। মৃদু অবজ্ঞাপূর্ণ হেসে হাতের ইশারায় স্বাভাবিকভাবেই বুঝিয়ে দিল। তেমন কিছু না, তোমার ছেলে যেমন প্রাপ্তবয়স্ক তেমনই আমিও। কাল বিয়ে হয়নি তো কি হয়েছে, একদিন না একদিন হবেই। খুব সুন্দর একটা বউ আসবে। এরপর থেকে সেই বউই তোমার ছেলের সব কিছু দেখে রাখবে। রাখবে না বলো? সুখের প্রশ্ন বুঝে আয়জা সরু চোখে ঠোঁট বাঁকিয়ে ওপর নিচ মাথা দুলিয়ে সায় দিতেই সে ফের বুঝালো। আয়জা ভ্রুকুটি করে হম্বৈতম্বি হতবিম্ব চেয়ে রইল সন্দেহী নেত্রে। যে মেয়ে অন্যদিন বর্ণ ফেরার আগ মুহূর্তেই তার প্রয়োজনীয় জিনিস রেডি করে সাজিয়ে রাখে, সে কিংবা অন্য কেউ সেসব নিয়ে যেতে চাইলে উড়ে সে বাদসাধে নিজেই বর্ণর কাছে যায়। আজ সেই মেয়েটি বলছে উনি স্বামীর সেবা করে করে কেন মরব। কণ্ঠে অবাকতা ঠেলে ভদ্রমহিলা নজর স্থির রেখেই প্রশ্ন করলো দ্বিতীয় দফায়। তাহলে এতদিন কেন করেছিস? এতদিন বুদ্ধু ছিলাম, এখন জ্ঞান হয়েছে। ইশারায় কথাটি সুনিপুণভাবে বুঝিয়ে দিল সুখ। পরপর দীর্ঘশ্বাস ছেড়ে ঝুড়িতে হাতের আপেলটা রেখে দিয়ে ছুরিও যথাস্থানে বসিয়ে দেয়। আয়জা কথা বাড়ালেন না আর পাশে দেখিয়ে বলেন, এগুলো গার্ডেনে নিয়ে আয় তো, ওখানে তোর বড় আব্বু আর তামিজ আছে। সুখ মাথা ঝাঁকিয়ে ট্রে হাতে নেয়। উল্টো ঘুরে দৌড় অবধি আসতেই মুখোমুখি হয় সাইমা বুয়ার। তাকে দেখেই হাসি ফোটে বুয়ার ঠোঁটে। পরনের মলিন আঁচলে হাত মুছে সাহসে বলেন, সুকাম্মা, এইগুলা কই নিয়ে যাইতাছেন? দেন, আমি দিয়া দেই। রুবাইয়া তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায় ক্ষুরধার দৃষ্টিতে। এতে চোখাচোখি হয় দুজনের। পঁয়ত্রিশার্থ সাইমা বোকা হাসে, অতিষ্ঠে কিংবা বিরক্তি প্রকাশার্থে দুদিক মাথা ঝাঁকিয়ে রুবাইয়ার দৃষ্টি সরিয়ে নেয়। না না না, আমি পারবো। সুখের ইঙ্গিতের ভাবার্থ বুঝতে পেরে বুয়া খারকাত করে। আচ্ছা। কিচেনে হতে বেরিয়ে এসে ডাইনিং স্পেসে। তার পূর্ব পাশেই আবার ড্রয়িং রুম। সুখ ট্রে হাতে ডাইনিং টেবিলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়। বর্ণ এখনও সরেনি ড্রয়িং রুম ছেড়ে। আবার গার্ডেনে যেতে হলে ড্রয়িং রুম ভিড়িয়ে যেতে হয়। এই মুহূর্তে সুখ বর্ণর আশেপাশে তো দূর নজরেও ধরা দিতে চায় না। রমণী আলতো উকি দিয়ে কিচেনে তাকাতেই আয়জা সালাড কাটতে কাটতে শুধালেন, দাঁড়িয়ে আছিস কেন? না পারলে রমসাকে বল।
পাঠিয়ে দে। অগত্যা সুখ নিজেই হাঁটা ধরল। হানিফা বেগম এসে যোগ দিয়েছে ড্রয়িং রুমে। বর্ণ তখন চোখ বুজে আছে, কপালে হাত ঠেকিয়ে। সুখ স্বস্তির নিঃশ্বাস ফেলে সদর দরজা পার হয়ে এলো। কিছুটা আশ্চর্য হলো বটে, আজ দাদু কিছু বলল না কেন? নিশ্চয়ই তাকে খেয়াল করেনি। কিরণমালা সিরিয়াল নিয়ে অভ্রর সাথে কথা কাটাকাটি করছিল তো। এই বোবা ফুল। শব্দ দুটো কর্ণকুহরে পৌঁছতেই সুখের শির দ্বারা শিরশির করে উঠল যেন। চলকে উঠল হৃদযন্ত্র। মনে হলো শব্দটি যুগ যুগ শোনা হয়নি। সহসা পা থমকে গেল সুখের। সুইমিং পুলে তার প্রতিবিম্ব ভাসমান। সুখ আর চোখে সেদিকে তাকায়। বর্ণর হালকা অবয়ব ধীরে ধীরে গাঢ় হচ্ছে, অর্থাৎ পুরুষটি এক পা দুপা ফেলে তার নিকটবর্তী হচ্ছে। কিন্তু ওনার সাথে তো সুখের কোনো কথা নেই। সে কেন দাঁড়িয়েছে তবে? সুখ লম্বা দম ছেড়ে এক পা বাড়াতেই পেছন থেকে বর্ণর রাশভরি গলায় শীতল হুমকি স্বরূপ বাণী ছুড়ে এলো। আর এক কদম আগে বাড়ালে তোর পা দুটো কেটে কাঁধে ঝুলিয়ে দেব বলে দিলাম। না চাইতেও তাকে থামতে হলো। জিভে ঠোঁট ভিজিয়ে সে তড়িৎ ঘুরে গেল পিছু। বর্ণর সামনে সে দাঁড়ায়। সুখের মসৃণ কপালে সুগভীর ভাঁজ, মাথায় ঝাঁকড়া চুলগুলো নেমে এসেছে ভ্রুরেখার উপরিভাগে। ব্যাস, আরেকটু হলেই চোখ ঢেকে যাবে। ঠোঁটের ঠোঁট চেপে ছোট ছোট চোখে বিনা শব্দে সুখকে ওপর নিচ পর্যবেক্ষণ করে হাতের উপর নজর নিবদ্ধ করলো বর্ণ। ডান হাতের তর্জনীটি নিম্ন আধর স্লাইড করতে করতে প্রশ্ন করলো, চোরের মতো যাচ্ছিলিস কোথায়? সুখ জবাব দিল না, অথবা দেওয়ার প্রয়োজন বোধই মনে করল না। কেবল এক দৃষ্টে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সুখ দিন দিন আশ্চর্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে। সে বুঝতে পারছে না মানুষটা সেদিন তাকে আশ্রিতা, জন্ম পরিচয়হীন, কণ্ঠস্বরহীন বলে কত অপমান করলো, যেন ঘৃণাতেও তার দিকে ফিরে চাইবে না দ্বিতীয়বার। অথচ পুরুষটি এখন কতটা স্বাভাবিক। চোখের নির্লিপ্ত ভাব দাবি করছে কিছুই হয়নি যেমন। সেদিনের মুহূর্তটা ভুলে গেল নাকি? ব্রেন মেমোরি লুজ। ভুল মনা রোগটা তো ওনার ছিল না। তবে বর্ণ দৃষ্টি তীর্যক হয়। দাঁতে দাঁত নিষ্পেষিত করে হিসিয়ে বলল তৎক্ষণাৎ, বলতে পারিস না, কিন্তু শুনতে পাস নিশ্চয়ই। কথার জবাব দিচ্ছিস না কেন? মুখ কুঁচকে আসে সুখের। অদৃশ্য রাগ মাথা চাড়া দিয়ে ওঠে মস্তিষ্কে। একবার হাতের দিকে চেয়ে পরপর তাকালো বর্ণর দিকে। চোখের কঠিন ইশারায় হাত পাততে বলল। বর্ণর কি হলো কে জানে। সে প্রশ্নাতীত চোখে আনমনে হাত পেতে দিতে সুখ ট্রেটা তার হাতে ধরিয়ে দিল। পরপর হাত নেড়ে চেড়ে বলতে লাগে, চল শক্ত করে। বলতে পারি না সেটা খুব ভালো করেই জানি, তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু যা শুনেছি তার জবাব দিতে হাত খালি থাকাটা পূর্ব শর্ত। হাতে ট্রে নিয়ে জবাব কিভাবে দিব? চোখে সেই ভাষা পড়ার ক্ষমতা তো আপনার নেই। সুখ দ্রুত লয়ে বর্ণর কাছ থেকে ট্রে পুনরায় হাতিয়ে নিল। এক প্রকার ঘন ঘন পলব ঝাপটে নজর সরিয়ে নেয় অন্যত্র। স্তব্ধ হয়ে বর্ণ অল্পক্ষণ তাকিয়ে রইল। ঘাড়ে হাত বুলিয়ে সুখের চোখে চোখ রাখলো হঠাৎ করেই। কিন্তু সে তো সত্যিই চোখের ভাষা পড়তে জানে না। বর্ণ মুখ বাঁকিয়ে ট্রেতে দৃষ্টি নিক্ষেপ করে। আজকের জুস তুই বানিয়েছিলি? সুখ দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায়, অথচ সেই বানিয়েছিল। বর্ণ সুখের উত্তর পেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো যেন। হাত বাড়িয়ে চায়ের জারে হাত দিতে নিলেই সুখ তড়িৎ ট্রে সরিয়ে নেয়। এইগুলো বর্ণের জন্য নয়, তাই তার ছোঁয়ার অধিকারও নেই। অপমানে মুখ থমথমে হয়ে এলো পুরুষটির। মাথায় যে চাপলো আজ এই পাত্র থেকে চা পান করবে, যদিও সে চা খায় না। বোবা ফুলের এমন প্রতিক্রিয়া তাকে বাধ্য করেছে আজ। ট্রে কাছে আন, চা খাবো। বড় আবারও হাত বাড়াতে নিলেই সুখ ট্রে অন্যদিকে ঘুরিয়ে নিল দুদিক মাথা তুলিয়ে। না করে কিছুতেই ছুতে দেবে না লোকটাকে। মাথায় খুন চাপলো বর্ণর। রাগে জেদের তোড়ে শিরা উপশিরা তপতপ করে উঠল যেমন। সুখ পুলের কিনারায় দাঁড়িয়ে আর দুপা পিছিয়ে গেলে পানিতে খুঁজে যাবে নিঃসন্দেহে। বড় চোয়াল শক্ত করে সুখের হাতের ওপর থাবা বসাতে গেলেই রমণী দ্রুত সরে এলো জায়গা থেকে। মুহূর্তেই ঝাপ শব্দে গর্জে উঠল চতুর্দিক। সুইমিং পুলের কালচে সবুজ পানি দুই ভাগ হয়ে গেছে, পুনরায় মিলিয়ে গেল ঢেউ খেলে।
গার্ডেন হতে তাজিম এবং আজাদ শিকদার ছুটে এলেন অবিলম্বে। বাড়ির ভেতর থেকে অপ্র, তুফা এমনকি রুবায়াতও বেরিয়ে আসে দ্রুত পায়ে। সকলের চোখে প্রশ্নের ভার। সুখকে স্বয়ং সম্পূর্ণ দেখে রুবায়াত স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তিনি ভেবেছিলেন হয়তো সুখের কিছু হয়েছে, কোনো বিপদ এলে মেয়েটা সাহায্য চেয়ে মুখ ফুটে বলতেও পারবে না। তাই তো যান হাতে নিয়ে ছুটে বেরিয়ে এলেন। কি হয়েছে? কে পড়েছে? কিসের আওয়াজ শুনলাম? প্রশ্নগুলো একে একে সুখের কানে এসেই ঠেকছে। রমণী হতভম্ব চোখে পুলের পানিতে নিজের নজর স্থির করে আছে। হিম ধরে আসা হাতের ট্রে পড়ে যেতে চাইছে, কিন্তু সে ধরে রেখেছে বহু প্রচেষ্টায়। পিটপিট চোখে সুখ উপস্থিত সবার দিকে নজর বুলিয়ে নিল দুবার। হানিফা বেগমকে রামসা নিয়ে আসে ধরে ধরে। বৃদ্ধা ভালো মতো হাঁটতেও পারেন না। ওই মাইয়ার কথা কও না কে? কিসের আওয়াজ শুনলাম ওইটা? হানিফা বেগমের কথা শেষ হওয়ার পরপরই অভ্র আশেপাশে নজর ছিটাতে ছিটাতে বলল হঠাৎ, ভাইয়া কোথায় শুকাবে? ও তো তোমার পরেই বেরিয়ে এসেছিল, আবার কোথাও দেখছি না যে। সুখ এক হাতে ট্রে ধরে অন্য হাতে ফুলে ইশারা করলো। সকলের নজর গিয়ে ভিড় করে সেথায়। তখনই মাথা উঁচিয়ে পানি থেকে বেরিয়ে এলো বর্ণ। দু হাতে মুখ মুছে মাথার চুল পেছনে ঠেলে সম্মুখে পরিবারের সদস্যদের আশ্চর্যমণ্ডিত দৃষ্টি অবলোকন করে প্রশ্নাতীত নজর নিক্ষেপ করে। সুখ মুখের ভেতর জিভ কাটে। ভাবতেই পারেনি লোকটা এভাবে যাবে। সুখ পুনরায় মুখোমুখি হয়নি বর্ণর। কোথায় আছে কে জানে, হয়তো প্র্যাকটিসের জন্য বেরিয়ে গেছে এতক্ষণে। ব্রেকফাস্ট করা হয়নি সুখের, খেতে ইচ্ছে করছে না কিছুই। কলেজ ইউনিফর্ম পরে অস্থির পদচ্ছাপে এদিক ওদিক পায়চারি শুরু করে রমণী। এই কণ্ঠ কথা না বলতে পারার অপরাধে পড়ালেখায় সিরাত থেকে 2 বছর পিছিয়ে গেছে সুখ। সিরাত তার সমবয়সী 3 পর্যন্ত সাথে সাথে পড়তে পারলেও 4 পড়া হয়নি। জন্ম থেকেই সুখ বাক শক্তিহীন। সাইন ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে সময় লেগেছে, নয়তো মনের ভাব সামনের মানুষের সামনে তুলে ধরতো কিভাবে। 3 এবং 4 এই দু করে 4 বছর কেটে গেল। বর্তমানে সিরাত তার 2 বছর সিনিয়র। তোফা ব্যাচমেট। রুবায়াত ব্রেকফাস্ট নিয়ে মেয়ের রুমে চলে এলেন। সুখ নাক কোচকাই আহ্লাদে ভঙ্গিমায় ইশারায় বলতে হয়, আজ না খেয়ে যাই না। তবে তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানায় টেনে বসিয়ে দিলেন রুবায়াত। বললেন গম্ভীর গলায়, খাবো না, খেতে ইচ্ছে করছে না বলে বলে শরীরের এই দশা করেছো। খাবার নিয়ে আমি আর কোনো অজুহাত বরদাস্ত করব না। সুখ এবং তোফাকে নিয়ে তাজিম শিকদার বেরিয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই। তাদের কলেজ ছেড়ে দিয়ে তিনি সেই পথ ধরেই নিজের অফিসে যাবেন। তোফার ভার্সিটি এবং সুখের কলেজ পাশাপাশি, মিনিট 2 পথ। সুখের কাছ থেকে বিদায় নিয়ে তাজিম শিকদার নিজ গন্তব্যে ছুটে গেলেন গাড়িতে ভর করে। রমণী কাঁধে ব্যাগ চেপে আশেপাশে নজর ছিটিয়ে ধীর পায়ে বরাদ্দকৃত ক্লাস কক্ষের অভিমুখে এগিয়ে গেল। ইয়া বড় বড় 2 ভবন মুখোমুখি, মধ্যস্থে বিশালাকার মাঠ, চতুর্দিকে ধবধবে সাদা ইউনিফর্ম পরিহিত সারি সারি শিক্ষার্থীর ঢল। প্রিয়া, রুম নম্বর 2। বাকশক্তিহীন হওয়ার পরেও সুখ তার ওপর লেভেলে থাকে সব সময়, যা সে কিছুতেই মানতে পারে না। রোজ কিছু না কিছু ছুতো ধরে খোঁচাতে চলে আসে, অথবা জনসম্মুখে অপমান করার সুযোগ খোঁজে। এই যেমন নিঃশব্দে ক্লাসে যাওয়ার ফাঁকে প্রিয়া দলবল নিয়ে সুখের কাঁধে ধাক্কা দিল। পরপর মুখ ভেঙে মিছিমিছি মুখে অপরাধী ভাব ফুটিয়ে সরিও বলল। ভাগ্যিস খোলা মাঠে মুখ থুবড়ে পড়েনি সুখ। সে বুঝে নিল কাজটি প্রিয়া রমণী রানীর ইচ্ছাকৃত। তো শব্দটি করল না সুখ। মৃদু মলিন হেসে ক্লাসে চলে এলো। প্রথম সারিতে কখনো বসেনি সুখ, তার ইচ্ছেও জাগেনি কবু। সে ধীর পায়ে মধ্যভাগের একটা ব্রেঞ্চে গিয়ে আসন পেতে নিল নিজ দায়িত্বে। সেখানেই চুপটি করে বসে ক্লাস শেষ করে। বন্ধু বলতে তার একজনই আছে, ফাহিমা নাম তার। মেয়েটা আসেনি আজ। সেদিন বৃহস্পতিবার। প্রতিদিন ক্লাস শেষ করে তোফা চলে এসে সুখের কাছে। আজও এসেছে। আশেপাশেই থাকবে অথবা ক্যান্টিনে। সুখ ক্লাস থেকে বেরিয়ে রূপম স্যারের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার দেখা করতে বলেছে, কারণটা অবশ্য এখনো জানা যায়নি।
আমার সাথে কক্সবাজার ঘুরতে যাবে সুখ? সুখের চোয়াল শক্ত হয়ে আসে অবিলম্বে, হাত মুষ্টিবদ্ধ করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। অনুমতি নিয়ে খানিক আগেই প্রবেশ করেছে সুখ, আর এসেই স্যারের এমন প্রস্তাব। সুখ মুখ তুলে চাইল, খানিক পর ঘৃণায় রক্ত টকবকিয়ে ওঠে। গা গুলিয়ে এলেও মুখের ভাব এমন দেখালো যেন সে স্যারের ইঙ্গিত সম্পর্কে অজ্ঞাত। সুখের ইশারা কলেজের তেমন কেউ বোঝে না। সে শূন্যে হাত চালিয়ে প্রথমে লিখলো কক্সবাজার, পরপর প্রশ্ন করলো, সেখানে গিয়ে কি করবো স্যার? বিচে যাব, দুজন একসাথে ঘুরবো ফিরবো। আর হ্যাঁ, তুমি কিন্তু বাড়ির কাউকে বলবে না যে রূপম স্যারের সাথে গিয়েছো। রূপম স্যার নামের মানুষরূপে জানোয়ারের লোলুপ দৃষ্টি তখন বিচরণ করছে সুখের দেহের ভাঁজে ভাঁজে। যদিও জামা ঢিলা ঢালা হওয়ায় তেমন সন্তোষ হতে পারছেন না। সুখ প্রায়শই এই দৃষ্টির সম্মুখীন হয়েছে, তখন দৃষ্টির সম্পূর্ণ মানে না বুঝলেও আজ ঠিকই ধরতে পেরেছে। সে প্রশ্ন করলো অবোধ শিশুর মতো, তাচ্ছিল ভরা ঠোঁট উল্টে। তাহলে কি বলবো? বলবে যে কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছ। সুখের পরবর্তী ইঙ্গিত বুঝতে স্যারের কষ্ট হবে দেখে রমণী খাতা বের করে লিখল, আমি আপনার সাথে ঘুরতে গেলে আপনার ওয়াইফ কিছু মনে করবে না। লেখাটা দেখে থমথমে হয়ে এলো রূপম স্যারের মুখটা। ডেস্কের উপর বসেছিলেন তিনি, সেখানে থেকে নেমে এলেন হঠাৎ। সুখ মৃদু হেসে আরো দুটো বাক্য লিখল, আপনার সাথে ঘুরতে গিয়ে আমার কি লাভ হবে স্যার? তাছাড়া কলেজে এত স্টুডেন্ট থাকতে আমি কেন? হিট দিস বাস্টার্ড, আঘাত কর ফুল। সুখ চৌকিতে দরজা দিকে চাইল। বর্জুদা টকটক আওয়াজ তুলে ভেতরে প্রবেশ করেছে পুরুষালী অবয়ব। রুমালে আবৃত মুখশ্রীতে দৃশ্যমান ধূসর কালো মণি। চোখগুলো দেখতেই সে থমকে গেল কিছু পলের জন্য। এই চোখ দুটো তার ভীষণ চেনা। বর্ণভাই এখানে। তার পাশেই ভীত সন্ত্রস্ত তুফা এবং কলেজের প্রিন্সিপাল জনাব মহিউদ্দিন স্যার। বর্ণ দৃষ্টি থেকে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে যেমন। ওই ক্ষুধার রক্তচক্ষু রূপম স্যারের দিকেই স্থির। লোকটার গলা শুকিয়ে এলো মুহূর্তেই। হাসার চেষ্টা করলো অল্প স্বল্প। সুখ স্তম্ভিতের ন্যায় চেয়ে থাকার মাঝে পুনরায় গম্ভীর অথচ ক্ষিপ্র গলায় বলে উঠল, বর্ণ। ফুল, একে আঘাত কর বলছি। সুখ এবার রূপম স্যারের দিকে চাই, জল শক্ত, হাত দুটো মুঠোবদ্ধ। আমি তোমার ছাড় হই সুখ। রেপস। সেকেন্ডের ব্যবধানে আটকে ওঠে তোফার দু হাত বিস্ময়ে। ঠোঁট ছুঁয়ে গেল আপনা আপনি। চূড়ান্ত আশ্চর্যে চোখ পাকিয়ে আসে তার। সুখ মুঠোবদ্ধ ডান হাত সজোরে বসিয়ে দিয়েছে রূপম স্যারের নাক বরাবর। অনাকাঙ্ক্ষিত আক্রমণের তাল সামলাতে না পেরে ডেস্কের ওপর ছিটকে পড়ল তিনি। সুখ থেমে রইল না। এতক্ষণে পুষে রাখা ক্ষোভ ঘৃণা উগলে দিল পরপর। রূপম নামে নিকৃষ্ট লোকটার কলার ধরে থাপ্পড় বসালো গালে। এটা কে ধরনের ব্যবহার? একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তোলার শাস্তি কি হতে পারে আন্দাজ আছে তোমার? প্রিন্সিপাল স্যার আপনার সামনে। তার কথা সম্পূর্ণ হওয়ার আগে সুখ ক্ষিপ্র বাঘিনীর মতো ইশারায় কণ্ঠস্বর নেই বলে দুর্বল হয়েছিলে আমায়? কথাটি বুঝিয়ে এলো পাথারি চর বসাতে লাগলো দুহাতে। মেজাজ শান্ত হচ্ছে না কিছুতেই। ইচ্ছে করছে শ্বাস রোধ করে পৃথিবী থেকে এমন কিছু নিকৃষ্ট মানুষের অস্তিত্বই নিশ্চিহ্ন করে দিতে। অপমানে মুখের রং পাল্টে এলেও রূপম স্যার গালে হাত রেখে চুপ রইলেন। সামনে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন, ওনার সামনে কিছু করা যাবে না, নিজের দোষ তো ঢাকতে হবে। বর্ণ ঠোঁটের ঠোঁট চেপে স্থির চেয়ে আছে, বুকে হাত বেঁধে। তুফা এগিয়ে গিয়ে সুখকে টেনে নিয়ে এলো। রাগে প্রচন্ড ঘৃণায় চোখ ঝাপসা হয়ে আসছে সুখের। একজন শিক্ষক পিতা সমতুল্য, যিনি সুন্দর জীবন গঠনের সুশিক্ষা দেন। পিতা সম সেই শিক্ষকের কাছে এমন জঘন্য প্রস্তাব। ছি! প্রিন্সিপাল স্যার, আপনার সামনে একজন হাঁটুর বয়সী স্টুডেন্ট আমার গায়ে হাত উঠিয়েছে, আর আপনি কিছুই বলবেন না? জনাব মহিউদ্দিন স্যার চোখের চশমা ঠেলে দিয়ে সুখের দিকে চাইল, যাকে এই মুহূর্তে তুফা দু হাত আড়াল করে রেখেছে। চোখে অশ্রু, অথচ এই গহীনে লুকায়িত ঘৃণার অগ্নিকুণ্ড। ভদ্রলোক লম্বা দম নিয়েই বললেন, একজন শিক্ষার্থী অকারণেই কোনো স্যারের গায়ে হাত উঠানো দুঃসাহসিক কাজ করবে বলে আপনার মনে হয়? কি করেছেন তার সাথে? বিশ্বাস করুন স্যার, আমি ওকে কিছুই বলিনি। শুধু এটাই বলেছিলাম যে তুমি তো কথা বলতে পারো না, এ তো পরে কি হবে, তার চেয়ে বরং।
বর্ণ শীতল দৃষ্টি স্থাপন করে নিঃশব্দে দুপা এগিয়ে যেতেই রূপম স্যার গলা খাকারি দিয়ে থেমে গেলেন। ঘামতে শুরু করেছেন ইতোমধ্যেই। সুখের সাথে হওয়া কথোপকথন কি কোনোভাবে সবাই জেনে গেছে, কিন্তু কিভাবে? প্রশ্নটির চোখে বর্ণ জানতে চাইল হেয়ালি স্বরে। তারপর রূপম স্যার জিভ ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে প্রিন্সিপালের দিকে চাইলেন। মস্তিষ্ক ঘেটে নিজেকে নিয়ে এমন কিছু সাফাই খুঁজলেন যেন পুরো দোষ সুখের ওপর গিয়ে বর্তায়। বর্ণ শান্ত দৃষ্টি রূপম স্যারের মুখশ্রীতে বিচরণ করছে তখন। দুজন প্রায় মুখোমুখি। ডান হাতে ধীরস্থির তুড়ি বাজাতে বাজাতে বর্ণ পিছু না ঘুরেই বলে উঠল আচমকা, গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ফুলকে নিয়ে গাড়িতে গিয়ে বস তোফা। তার কথা শেষ এবং হাতের তুড়ি বাজানো থেমে গেল। পরপরই সেই হাতটা হিংস্র গতিতে গিয়ে ঠেকল রূপম স্যারের কণ্ঠনালীতে। এই কণ্ঠ দিয়ে তো বোবা ফুলকে কক্সবাজার যাওয়ার প্রস্তাব রেখেছিল। কণ্ঠনালী বলো বা শ্বাসনালী দুটোই চেপে ধরে অবিলম্বে এক ছুটে পেছনের দেওয়ালে নিয়ে আটকে দিল বর্ণ। চোখে অদ্ভুত নিষ্ঠুরতা, দয়ামায়াহীন কেমন পাষণ্ড সেই চাহনি। রূপম স্যারের জিভ বেরিয়ে আসে শ্বাসকষ্টে। লোকটা ছটফটিয়ে ওঠে মুহূর্তেই। দুহাতে বহু প্রচেষ্টায় গলা থেকে বর্ণর হাত ছাড়িয়ে দিতে চায়, কিন্তু তিনি ব্যর্থ। প্রিন্সিপাল স্যার এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে গেলেন, রূপম স্যারকে ছাড়িয়ে নিতে চাইলেন। বর্ণ ছেড়ে দাও, মরে যাবে, ওনার ব্যবস্থা আমি করব। বর্ণর কানে সেসব কথা পৌঁছায়নি বোধহয়। সে কঠোর গলায় থমকে উঠল খানিক পেছনে জড়সড় দাঁড়ানো রমণীদের উদ্দেশ্যে। তোফা, তোদের গাড়িতে গিয়ে বসতে বলেছি, কথা কানে যায় না? দুজন কেঁপে উঠল যেন, হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে উঠেছে। তোফা ঢোকিলে সুখের হাত ধরে তড়িঘড়ি করে ক্যাবিন থেকে বেরিয়ে এলো। সামনে কিছু শিক্ষার্থী উকিঝুঁকি দিচ্ছে, ভেতরে কি ঘটছে দেখার লক্ষ্যে। প্রিন্সিপাল স্যারের কানে যেহেতু কথাটা উঠেছে, ওই রাস্কেল সো কল্ড টিচার শাস্তি তো পাবেই। তুই আর কাঁদিস না সুখ পাখি, দেখ আশেপাশে সবাই আর চোখে দেখছে। সুখ শুনল তোফার কথা, শেষবারের মতো চোখ মুছে স্বাভাবিকভাবে করিডর পার করে এলো। ইশারায় জানতে চাইল, বর্ণ ভাইকে তুমি ডেকেছো? তোফা না করে ওঠে। সে তো সুখের অপেক্ষায় ক্যান্টিনে গিয়ে বসেছিল। হঠাৎ সামনের একটা টেবিলে নজর যেতেই বর্ণর মতো মনে হলো। মুখ ঢেকে রাখার সঠিক চিনতে না পারলেও কাছে এসে চিনে নিতে তেমন অসুবিধা হয়নি। এরই মাঝে সুখের ফোন এলো, আর সেটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে রূপম স্যারের উক্তিগুলো ভেসে আসে। বর্ণর পাশে বসার অনুমতি পেয়েছিল তোফা। সেই সুবাদে কথাগুলো বর্ণও শুনতে পেয়েছে স্পষ্ট। মুহূর্ত ব্যয় না করে সে ঝড়ের গতিতে উঠে এসেছে। অতঃপর প্রিন্সিপালকে নিয়ে রূপম স্যারের ক্যাবিনে উপস্থিত হলো। পিচ ঢালার রাস্তায় গাড়ির চাকা ঘুরছে বিরতিহীন। অভ্যন্তরে খানিক আগে ধিমি আওয়াজে মিউজিক চলেও এখন তা অফ। ড্যাশবোর্ড ফোন আটকে রাখা, সেখান থেকে মেয়েলি অতিষ্ঠ স্বর ভেসে এলো। স্টিয়ারিংয়ে যে হাত চালিয়ে বোনের কথায় মেহেরাব মৃদু হাসল, বাঁ হাতে মাথা চুলকে জবাব দিল, রংপুর আছি, 2-1 দিনের মাঝেই ফিরে যাচ্ছি ঢাকা। কিছু দূর যেতেই আচমকা তড়িঘড়ি করে ব্রেক কষে মেহেরাব পরপর সচকিতে তাকায় পাশে। কাদা পানিতে চাকা চালিয়ে দিয়েছে এবং কারো গায়ে সেগুলো ছিটকে গেছে। সে ত্রস্ত হাতে ডোর মেলে নেমে এলো রাস্তায়। সরি মিস। মাথার উপর সূর্যের তেজ দেখিয়ে বেড়াচ্ছে। তেষ্টায় গলা শুকিয়ে কাট। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছিল তোফার। পার্লার রাস্তার বিপরীত পার্শ্বে গাড়ি চড়ে বসার পূর্বে সুখের হাত ধরে রাস্তা পার হতে ধরেছিল মাত্রই, অথচ তার আগেই কাদা পানিতে মাখো মাখো হয়ে গেছে জামাকাপড়। রাগে দুঃখে উত্তপ্ত মস্তিষ্ক আরো দ্বিগুণ চড়াও হলো। তার উপর সরি শব্দটা উপহাস বই অন্য কিছু মনে হলো না তোফার। রমণী দাঁতে দাঁত নিষ্পেষিত করে হিসিয়ে ওঠে, উজবুক অন্ধ নাকি? গাড়ি ঠিকভাবে চালাতে না পারলে স্টিয়ারিং হাতে ধরেছেন কেন? হ্যাঁ, জামাটাই নষ্ট হয়ে গেল। থতমত খেয়ে গেল মেহেরাব। রাগ হলো কিঞ্চিত। সে তো ভুল স্বীকার করেছেই, তাও এসব বলার মানে কি? মেহেরাব চাপা স্বরেই বলল, কি বললেন মিস? যেটা শুনলেন সেটাই। তোফা তেতে উঠল। সুখ তার বাহু চেপে ধরে হয়তো ভুল করে ফেলেছে লোকটা,
কেউ কাউকে তো আর ইচ্ছে করে কাদায় ছুপাবে না। তাও অজানা অপরিচিত তোফার আগে দৃষ্টি ছুঁড়ে তার উদ্দেশ্যে। মাঝে মাঝে এই সুখের ওপর প্রচণ্ড রাগ পায়। তার এই ভালো মানুষের জন্যই দুষ্টুরা পার পেয়ে যায়। মিস সরি তো বললাম। তোফার পরনে সাদা গোলাপি জামাটায় লেপটে থাকা ময়লা পানি সমেত পরক করে নিল, বলল ছদ্ম হেসে। আর সাথে সাথে আমাদের জামাও পরিষ্কার হয়ে গেছে, চলো না ওখানে যাই। মেহরাব হতাশ চোখে অদৃশ্যে তাকিয়ে থাকা সুখের দিকে চাইল। ভ্রুকুটি করে মেয়েটাকে কোথাও যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। সে হঠাৎ তোফার কাঁধের ব্যাগ আর খানিক দূরে অবস্থিত কলেজের দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, মিস ঝগড়ার মুডে আছেন? নিশ্চয়ই কলেজে পানিশমেন্ট পেয়েছে আজ। মাহির ছিল গাড়ির নিকটে, রকস্টার আশফিয়ান বর্ণর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। পর্দায় কালে ভদ্রে তাকেও দেখা গেছে ফাঁকফোঁক করে। কলেজের কিছু বিচক্ষণ স্টুডেন্ট তাকে এখানে দেখে খুব সহজেই শনাক্ত করে নিয়েছে। তবে অবাক হয়নি, কেননা আশফিয়ান বর্ণ এই কলেজের মুখ উজ্জ্বল করেই এইখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, যা বর্তমানে কিছু কিছু শিক্ষার্থীদের গর্বের কারণ। সে যদি এখানে আসে তা খুব বেশি আশ্চর্যের কারণ না হওয়ার প্রশ্ন কমে উঠবে। মুখ আবৃত বর্ণকে তারা না চিনতে পারলেও মাহিরের আশেপাশে ছেলে মেয়েরা কেবল তাকেই খুঁজে ফিরেছে। এক প্রকার অতিষ্ঠে ক্যাম্পাস ছেড়েছে ছেলেটা। বর্ণ পুনরায় ফিরে এসে তাকে না পেয়ে ইংলিশ বাংলা মিশ্রণে কয়েকটা গালি ছুঁড়ে নিচ থেকে কল লাগাতে অবগত করে না যাওয়ার অপরাধে বাবা বার কয়েক মাফ চেয়ে দুঃখের সংবাদটি জানিয়েছে। অগত্যা নিজেই ড্রাইভিং সিটে এসে বসলো বর্ণ। ফ্রন্ট মিররে সুখের ক্রন্দনরত মুখশ্রী অবলোকন করে নিল এক ঝলক। তোফা বোঝাতে বোঝাতে হাল ছেড়ে দিয়েছে। মেয়েটার মন ফ্রেশ করতেই মূলত আইসক্রিম খাওয়ার বাহানা খুঁজেছিল তোফা। কিছুক্ষণ শান্ত থাকলেও এখন আবার মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। ব্যাস এটুকু আহ্লাদ করে কি হয়েছে জানতে চাওয়ার পুনরায় অশ্রু বিসর্জন দিচ্ছে। আজকের এই ঘটনার জন্য নিজের দুর্বলতাকেই দায়ী করছে সুখ। কলেজের হাজার হাজার শিক্ষার্থী সবাইকে রেখে তাকে কেন এমন প্রস্তাব দিল? নিশ্চয়ই তার কথা বলার সক্ষমতা নেই, ভেতরের যন্ত্রণা ঠোঁটের আগায় কথা হিসেবে ফোটানোর শক্তি নেই বলে সবাই চেয়ে তাকে নিরীহ আর দুর্বল ভেবেছে। হঠাৎ জোরে ব্রেক কষতেই সামনে থুবড়ে পড়তে গিয়েও পড়ল না সুখ। কান্না থেমেছে তার, তবে চোখের পাপড়ি ভেজা, ক্ষণে ক্ষণে ছোটদের মতো নাক টানছে। সুখ হতবুদ্ধির মতো সামনে চাইল নির্বিকার ভঙ্গিতে। সিটে হেলা দিয়ে আছে বর্ণ, চোখে নেই রাগ কিংবা ক্ষোভ অথবা ঘৃণা, দৃষ্টি নির্লিপ্ত। তার পাশেই সিয়াম, সেও প্রশ্নটির চোখে বর্ণর দিকে তাকিয়ে। এটা শিকদার বাড়ির রাস্তা নয়, তবে থামলো কেন বর্ণটা? সুখ জানালার কাঁচ ভেদ করে বাহিরে দৃষ্টি স্থাপন করতেই মুখের এক্সপ্রেশন পাল্টে গেল নিমেষে। অধর কোণে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। অদূরে দল বেঁধে ছোট বড় বাচ্চারা কানামাছি খেলছে। কেউ বা লাফালাফি, কেউ বেলুন ওড়াচ্ছে, আবার কেউ কেউ দৌড়াদৌড়ি। ক্ষণে ক্ষণে পালা দিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে নিষ্পাপ মুখগুলো। সেই হাসিতে মুখরিত আশপাশ, প্রকৃতিও যেন তাদের আনন্দে আনন্দিত। সুখের মন দুলে উঠল। তোফার হাত ঝাঁকিয়ে প্রফুল্ল চিত্তে বাহিরে ইশারা করেই বোঝায়, চলো না ওখানে যাই। বর্ণ যাওয়ার অনুমতি দিতেই সুখ সুরসুর করে নেমে ছুটে গেল বাচ্চাদের কাছে। তোফা ধীর পায়ে পিছু যেতে যেতে হেসে ফেলল। ছোট ছোট বাচ্চা সুখের ভীষণ পছন্দ। যাক, মন ভালো করার উপায় পেয়ে গেল মেয়েটা। বর্ণ ড্যাশবোর্ড থেকে প্রেস বল নিয়ে অন্যমনস্ক হয়ে সর্বস্ব দিয়ে প্রেস করে যাচ্ছে। সেটাই মস্তিষ্কে কি চলছে কে জানে। ক্ষণে ক্ষণে জল শক্ত হতেও দেখা যাচ্ছে। সিয়াম আহত শ্বাস ফেলে নিশ্চুপ বসে রইল পাশে, কিন্তু তার চুপ থাকতে ইচ্ছে করছে না। কি বলবে ভাবতে ভাবতেই মিররে নিজেকে একবার দেখে গদগদ কণ্ঠেই বলে উঠল, বর্ণ, দেখ দেখ আমার মাথায় চুল গজাতে শুরু করেছে। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই নোরা ছুটে এলো। বর্ণ, দুদিন পর বাড়ি এসেছো, আমার চকলেট, আমার চিপস আর গিফটস কোথায়? বর্ণকে ভিড়িয়ে আশেপাশে পরখ করে পিছু উকি দিল সে। নিশ্চয়ই মাহিরের কাছে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। নোরা পুনরায় জিজ্ঞাসা করতেই বর্ণ অপরাধী চোখে কানে হাত রাখলো।
মুহূর্তেই প্রখরতা উবে গেল বাচ্চাটার। কিছুই আনোনি? বর্ণ ফের দুদিকে মাথা ঝাঁকায়, চক্ষু হাসছে অথচ মুখাবয়বে মেয়েকে অপরাধবোধ। নোরা হম্বিতম্বি দেখিয়ে যেভাবে এসেছে সেভাবে চলে গেল দাদুর রুমে। লুডো খেলছে দুজনে, দুবার উইনার হয়েছে সে। যাওয়ার আগে নোরা রাগী স্বরে অভিমান সমেত বলে গেল বর্ণকে, তোমার সাথে আমার কাটতি।